হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে 7 নম্বরের স্কুল আছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস এর 5 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে আমি 1 থেকে 4 দাগ পর্যন্ত সমস্ত অঙ্কগুলো করেছি। তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে লিঙ্ক ধরে ভিডিওটি দেখতে পারো। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে 5-এর 1 দিকে আছে 5x + 1/x = 7 হলে 25x⁴ + 1 = 39x²। এটা প্রমাণ করতে হবে। ফাইভ এক্স প্লাস 1/x এটা সমান 7 বলা আছে। আচ্ছা, তো এখানে 25x⁴ + x = 39x² এটা প্রমাণ করতে হবে। এখন উভয় পক্ষকে যদি আমি x² দিয়ে ভাগ করি তাহলে 25x⁴/x² প্লাস x/x² সমান, আচ্ছা এখানে কি x আছে? না, এখানে 1 আছে। 1/x² সমান 39x²/x²। তাহলে এটা কেটে দিলাম। তো এখানে পাচ্ছি 25x² প্লাস 1/x² সমান 39। অর্থাৎ 25x² প্লাস 1/x² এর মান জানতে পারলে আমরা এই সম্পর্কটা আনতে পারবো সেখান থেকে, এই ব্যাক ক্যালকুলেশন করে। তো প্রথমে আমাদের উদ্দেশ্য হবে এর মানটা বের করে ফেলা। তাহলে সেটা এখান থেকে বের করতে পারবো যে 25, বা আমি এর বোথ সাইড স্কোয়ার করে দিতে পারি। 5x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান 7 তার হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেব। সূত্রটা হচ্ছে a² প্লাস 2ab প্লাস b² সমান 7×7 = 49, বা 25x² প্লাস 5×2 = 10, 10×1 = 10, 10 প্লাস 1/x² সমান 49, বা 25x² প্লাস 1/x² সমান 49, 10 সমানচিহ্নের ডান দিকে লিখলে -10, বা 25x² প্লাস 1/x² সমান 39। এখন এই সম্পর্ক আনার জন্য উভয় পক্ষকে x দিয়ে গুণ করে দিই। তাহলে না, x² দিয়ে গুণ করে দিই। x² দিয়ে গুণ করলে এখানে পাবো এটা আছে 39, বা x² আর এখানে 25x, তাহলে 25x⁴ প্লাস x² এবং 1/x², তাহলে x²/x² সমান 39x², বা 25x⁴ এটা কাটাকুটি করলে +1 = 39x²। এটা প্রমাণ করা ছিল, তাহলে লিখতে হবে প্রুভড। তারপরে 6x² - 1 = 4x হলে এর মান বের করতে হবে 28। এটা প্রমাণ করতে হবে। (6x² - 1) এটা সমান 4x বলা আছে। তো এখানে দেখো, এখানে
6x প্লাস 1/x এর মানটা আনতে হবে, এখানে 6x আনতে হবে। তাহলে উভয় পক্ষকে যদি x দিয়ে ভাগ করি, 6x² বাই x মাইনাস 1/x সমান 4x বাই x। x কেটে দিলাম, এখান থেকে একটা x কেটে দিলাম, তাহলে 6x মাইনাস 1/x এটা সমান 4 পেয়েছি। তাহলে অতএব 36x² প্লাস 1/x² এর মান বের করতে হবে। তো এটা সমান এখানে লিখব 6 ছক 36, 6x তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। তাহলে a² মাইনাস a² প্লাস b² সূত্রে ভেঙে দেব। তাহলে এটা সমান, এরপরে এখানে লিখছি a² প্লাস b² সূত্র হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab (6x মাইনাস 1/x) এটা সমান 4 প্লাস 6 যখন 12, 4 4 16 প্লাস 12 এটা হলো 28। তাহলে এখানে লিখব প্রমাণিত। সূত্রের সাহায্যে গুণ করো, এটা আছে। তাহলে এই সেম গুণটা আমি স্কুল নাম্বার যে 6 আছে বা মডেল সেট 6 সেম গুণ এখানে করেছি। তোমরা এটা এখান থেকে দেখে নাও বা আমি খাতাতে দেখিয়ে দিচ্ছি যে এখান থেকে কীভাবে করবে। এখানে দেখে নাও, এখান থেকে আমি জাস্ট স্কুল নাম্বার 6-এ সেম অঙ্কটা ছিল আমি সেখানে করেছি। আর এখান থেকে না বুঝতে পারলে তোমরা স্কুল নাম্বার 6-এর যে ভিডিও আছে সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, পার্ট 2 ভিডিও। অথবা তো এটা আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এ আর এটা আলাদা করে বি, এখান থেকে এ এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জানি a² মাইনাস b² সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা a² মাইনাস b² লিখতে পারি। তাহলে এখানে সেম এর জায়গাতে a² প্লাস 1 আছে আর বি এর জায়গাতে এ আছে, তাহলে লিখব কি a² মাইনাস b²। আর এই উৎপাদকটা এখানে এভাবে লিখে রাখলাম, এখানে a² প্লাস 1 এই জায়গাতে, আর এটা হচ্ছে এ। তো এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভাঙতে হবে। a² প্লাস 2ab প্লাস b², জাস্ট এতটুকুর জন্য এই তিনখানা পদ পাবো আমরা, মাইনাস a²। আচ্ছা, এখানে এ এর জায়গাতে a² আছে, বি এর জায়গাতে 1 আছে, তাহলে বি এর জায়গাগুলো 1 বসিয়ে দিই আর এর জায়গাগুলোতে a² বসিয়ে দিই।
দুই দুগুণ 4, তাহলে এ টু দি পাওয়ার 4, 2 একে 2, এটা 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস a স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1, তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 2a স্কোয়ার প্লাস না মাইনাস a স্কোয়ার, এটা হলো প্লাস 1 a স্কোয়ার, আর এই জায়গাটাকে সাজিয়ে লিখলে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস a স্কোয়ার। এই এ টু দি পাওয়ার 4 প্লাস 1কে এ ধরবো আর এ স্কোয়ারকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হচ্ছে, এটা এ মাইনাস বি হচ্ছে, তাহলে এখানে তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেখানে বি এর জায়গাতে বসবে এ স্কোয়ার এবং এর জায়গাতে বসবে এ টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এটার জন্য মাইনাস 2 দুগুণ 4 অর্থাৎ এ টু দি পাওয়ার 4, আর এটা ভাঙতে হবে এ প্লাস বি হোল স্কয়ার সূত্রে, তাহলে বি এর জায়গাগুলো এক লিখব, এর জায়গাতে এ টু দি পাওয়ার 4, তাহলে পেলাম 4 দুগুণ 8 অর্থাৎ এ টু দি পাওয়ার 8 প্লাস 2 একে 2, এ টু দি পাওয়ার 4 প্লাস 1 একে 1, 1 একে 1 মাইনাস এ টু দি পাওয়ার 4 সমান এ টু দি পাওয়ার 8, দুটো এ টু দি পাওয়ার 4 থেকে একটা এ টু দি পাওয়ার 4 বিয়োগ করছি, তাহলে প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস 1, তাহলে এই গুণটা হলো এবং এটা হলো গুণফল। এরপর উৎপাদকীয় বিশ্লেষণ আছে, এটা আছে এবং এটা। তো এই পার্টটা পূর্ণ বর্গাকার আছে, ডান দিকের পার্টটা আমাকে পূর্ণ বর্গাকারে লিখতে হবে। তাহলে 4টাকে 2 এর স্কোয়ার লিখতে পারি, এডি মাইনাস বিসি, এখন দুইটারও স্কোয়ার এই রাশিটারও স্কোয়ার, তাহলে দুইটা এর সাথে গুণ করে একটা স্কোয়ার দেব, 2ad মাইনাস 2bc তার হোল স্কোয়ার, তাহলে এই টোটাল পার্টটাকে এ, এই পার্টটাকে বি ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হলো এ প্লাস দিস অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ অর্থাৎ এই পুরোটা মাইনাস দিস, তো 2ad মাইনাস মাইনাস প্লাস 2bc, তাহলে এখানে এডি আছে, এ ডি এ দুই একদিকে এ স্কোয়ার অন্যদিকে ডি স্কোয়ার, এটা বিসি আছে একদিকে বি স্কোয়ার অন্যদিকে সি স্কোয়ার, এইভাবে সাজাবো। এডি তাহলে এ স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ার, এখানে এটা এটা আর এটা নিলাম, এরপরে মাইনাস বি স্কোয়ার মাইনাস 2bc মাইনাস সি স্কোয়ার, এবার এই দিকটা এডি আছে তাহলে এ স্কোয়ার ডি স্কোয়ার মাঝখানে এটা,
এ স্কোয়ার মাইনাস 2AD প্লাস ডি স্কোয়ার, বিসি আছে তাহলে বি স্কোয়ার সি স্কোয়ারের মাঝখানে মাইনাস বি স্কোয়ার লিখলাম প্লাস 2BC মাইনাস সি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2AD প্লাস ডি স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2BC প্লাস সি স্কোয়ার। তাহলে এর জন্য এ প্লাস ডি তার হোল স্কোয়ার, এর জন্য বি প্লাস সি তার হোল স্কোয়ার, এখানে এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এখানে বি মাইনাস সি তার হোল স্কোয়ার। এটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ভেঙে দেব। তাহলে ভাঙলে পাবো দিস প্লাস দিস ইন্টু দিস মাইনাস দিস। তাহলে এটা লিখে প্লাস দিয়ে বি প্লাস সি লিখলাম, আর এটা লিখে মাইনাস দিয়ে বি মাইনাসে 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 প্লাসে মাইনাস সি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা প্লাস হয়ে যাবে মাইনাস মাইনাস দিয়েছি বলে। যদি সাজিয়ে লিখি তাহলে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানে এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, এখানে আছে এ প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এখানে আছে এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি। তাহলে এটা উত্তর। এইট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2XY মাইনাস 6XZ। তো এখানে এই জায়গাটা ভেঙে লিখব 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বাকিটা যেমন আছে তেমনভাবে লিখবো, এখন চেঞ্জ করব না। তাহলে 9x স্কোয়ার লিখলাম, তারপরে এটা মাইনাস 6XZ প্লাস জেড স্কোয়ার, এক্স ওয়াই দুই প্রান্তে একদিকে এক্স স্কোয়ার অন্যদিকে ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2XY মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই তিনটে আলাদা করে সূত্র আকারে সাজাবো, এই তিনটেও তাই। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, এখান থেকে মাইনাস কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 2XY প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি জেড স্কোয়ার আছে, তাহলে জেড এ হোল স্কোয়ার লিখলাম, এখানে 9x স্কোয়ার আছে, তাহলে 3x এর হোল স্কোয়ার লিখলে 9x স্কোয়ার হয়। তাহলে জেড এখানে যে বি এর জায়গাতে জেড হয়েছে আর এর জায়গাতে 3x হয়েছে, তাহলে এখানে লিখতে পারি। আচ্ছা, তো মাঝখানটা মিললো কিনা দেখি, এটাই 3 দুগুণে 6XZ, হ্যাঁ এটা 6XZ আছে। তাহলে 3x মাইনাস জেড হোল স্কোয়ার, আর এটা হলো x প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সমান এ প্লাস বি এ
মাইনাস বি, তাহলে এক্স বি এর জায়গাতে এক্স প্লাস ওয়াই আছে, এর জায়গাতে আছে 3x মাইনাস জেড, সমান 3x মাইনাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই, 3x মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা হচ্ছে 3x প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, 3x মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড। আচ্ছা, এরপরে সমাধান করতে হবে। তাহলে 6 7 42, 2 হাতে 4, 7 কে 7, আর এখানে 40। লসাগু লিখলাম, এই 2 এর লসাগু এটা 8 এবং 10 এর লসাগু 40। এখানে লসাগু বুঝতে না পারলে দেখে নাও, 2 দিয়ে 4 5, 4 5 20, 20 দুগুণে 40। 16 দিয়ে 100 ভাগে ভাগ করলে 7 পাই, 7 দিয়ে 3x প্লাস 1 কে গুণ, 3 7 21x প্লাস 7 1 7 প্লাস 7 দিয়ে ভাগ করলে 16 পাই, 16 দিয়ে 2x মাইনাস 3 কে গুণ, তাহলে 16 দুগুণ 32x মাইনাস 3 ষোলং 48। 8 দিয়ে ভাগ করলে 5 পাই, 5 8 40, 5 x প্লাস 3 কে গুণ, তাহলে 5x প্লাস 3 5 15। 10 দিয়ে ভাগ করলে 4 পাই, 4 দিয়ে 1 মাইনাস 3x কে গুণ, 4 1 4 মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12, 12x। নিচে নিচে কেটে দিলাম, তাহলে এখানে 8 দিয়ে কাটলে 5 8 40। এটা 8 দিয়ে যদি কাটাকুটি করি, 16 আর 7 ছিল, তাই তো? 16 আর 7 গুণ করে এই যে 112 হয়েছে, তাহলে 8 ইন্টু 2 ইন্টু 7, তাহলে 8 ইন্টু 7 দুগুণে 14। তো যদি 8 দিয়ে ভাগ করেছি যেহেতু, তাহলে এখানে 14 হবে। তাহলে 21 আর এখানে প্লাস 32, তাহলে যোগ করতে হবে, যোগ করলে 3 5, তাহলে 53x 7 7 এবং এখানে মাইনাস 48, তাহলে মাইনাস 41, 5x এবং 12x হয়ে গেল 17x, প্লাস 15 মাইনাস 4 হয়ে গেল প্লাস 11। পাঁচ দিয়ে 53 গুণ করতে হবে, 3 5 15, 5 হাতে 1, 5 5 25 আর হাতে 1 ছিল 26, 4 1 কে 4 না, 5 1 কে 5, 4 5 20, 14 এবং 17, 4 7 28, 8 হাতে 2, 4 1 কে 4 2 6, তাহলে এটা গুণ করলে 238,
এক্স প্লাস 14 একে 14 4 হাতে 1, 14 একে 14 রাখে 15, তাহলে 265 মাইনাস 238 এক্স সমান 154, 205 ডান দিকে রাখলে প্লাস 205, 265 আর এখানে 238, 8 আর 7 দিলে 15, 8 আর 7 দিলে 15 হাতে 1, 4 2, তাহলে এটা হলো 27, 27 এক্স সমান 205 এবং 154 যোগ করতে হবে। 3 5 9 এক্স সমান 3 5 9 বাই 27, তাহলে অতএব আচ্ছা এটা হচ্ছে 13 পূর্ণ 8 এর 27, তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান 13 পূর্ণ 8 এর 27। এরপরে এই সমাধানটা আছে, দুই এবং 14 এর লসাগু 14, 21 1 এবং 3 এর লসাগু 21, 2 দিয়ে 14কে ভাগ করলে 7 পাই, 7 দিয়ে x প্লাস 1কে গুণ তাহলে 7x প্লাস 7, 14 দিয়ে ভাগ করলে 1, 5x প্লাস 9কে 1 দিয়ে গুণ তাহলে 5x মাইনাস 9, 21 দিয়ে ভাগ করলে 1, 1 দিয়ে x প্লাস 6কে গুণ করলে এটাই হবে, 1 দিয়ে ভাগ করলে 21, 21 দিয়ে 5কে গুণ করলে 105, 3 দিয়ে 7, 7 দিয়ে x মাইনাস 12, মাইনাস 7x মাইনাসে প্লাস 7 12 84, 7 দিয়ে 7 কোনো 14, 3 7 21, 7x মাইনাস 5x তাহলে 2x হলো, প্লাস 7 মাইনাস 9 তাহলে মাইনাস 2 হলো, x মাইনাস 7x তাহলে মাইনাস 6x হলো, প্লাস 6 এখানে আছে প্লাস 105 তাহলে 111, 111 আর এখানে 84, তো 195, এটা 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 মিলে দিস দিস অ্যান্ড দিস, তিন দিয়ে এই সংখ্যামালাকে গুণ, 2 দিয়ে এই সংখ্যামালাকে গুণ, 3 দুগুণ 6, 6x মাইনাস 3 দুগুণ 6 সমান 6 দুগুণ 12 মাইনাস 12x প্লাস 195 এর ডাবল, 5 দুগুণ 10, 9 দুগুণ 18, 19,
6x প্লাস 12x সমান 390, 6 সমান চিহ্নের ডান দিকে লিখলে প্লাস 6, 6 আর 12 18x, 390 আর 6 396। তাহলে এটা 22x সমান 396/18 সমান 22। তাহলে অতএব নির্ণেয় সমাধান x is equal to 22। 85 সমীকরণ গঠন করে সমাধান করো। রাজীববাবু তার বাড়ি তৈরির সময় কিছু টাকা ধার করেন। তিনি তার ধারের 1/3 অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করলেন, কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা 23,000 টাকা বেশি ধার থাকলেও প্রথম তিনি কত টাকা ধার করেছিলেন? তাহলে প্রথমে তিনি x টাকা ধার করেছেন, এটা ধরে নিতে হবে, এবং তিনি 1/3 অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করলেন, অর্থাৎ তারপরে তিনি কত পরিশোধ করেন সেটা বের করে নিয়ে, এবং যা তিনি পরিশোধ করেছেন তা অপেক্ষা 23,000 টাকা বেশি ধার থাকলো। তো এই শর্ত দিয়ে আমরা সমীকরণ তৈরি করব। সমীকরণ তৈরি করে তারপরে সমাধান করে x এর মান বের করতে হবে এবং কত টাকা ধার করেছিলেন সেটা বেরিয়ে যাবে। তাহলে প্রথমে তিনি x টাকা ধার করেছিলেন, এটা ধরে নিই। মনে করি রাজীববাবু x টাকা ধার করেছিলেন। তিনি পরিশোধ করেন সমান, এখানে আছে কি, তিনি পরিশোধ করেন 1/3 অপেক্ষা 2000 টাকা বেশি। তাহলে x এর 1/3, এটা x/3 প্লাস 2000 টাকা, এটা তিনি পরিশোধ করেছেন। এরপরে লেখা আছে যে তিনি 1/3 অপেক্ষা 2000 টাকা বেশি পরিশোধ করলেন, কিন্তু এখনও তিনি যা পরিশোধ করেছেন তা অপেক্ষা 23,000 টাকা বেশি ধার থাকলো। তাহলে ধার থাকলো না, অবশিষ্ট ধার, আগে ছিল x টাকা ধার, তিনি এই টাকাটা পরিশোধ করেছেন, তাহলে x মাইনাস x/3 প্লাস 2000। তাহলে এই টাকাটা এখন ধার আছে, কিন্তু প্রশ্ন বলা হচ্ছে যে তিনি এখনো পর্যন্ত যা শোধ করেছেন তা অপেক্ষা 23,000 টাকা বেশি ধার থাকলো। তাহলে এই যে ধারটা, এটা এই যা পরিশোধ করা হয়েছে এর থেকে 23,000 বেশি। তাহলে এর থেকে এই শোধের পরিমাণটা বিয়োগ করে 23,000 টাকা হওয়ার কথা। তাহলে লিখব প্রশ্নানুসারে x মাইনাস x/3 প্লাস 2000 মাইনাস x/3 প্লাস 2000, এটা সমান 23,000। তাহলে এটা সমীকরণ তৈরি হয়ে গেল। এই সমাধান করে x এর মান বের করতে হবে। তো এখানে x মাইনাস x/3 মাইনাসে প্লাসে মাইনাস 2000 মাইনাস
x/3 মাইনাস 2000 ইজ ইকুয়াল টু 23,000। তাহলে এক্স লিখলাম, x/3 দুটো আছে, তাহলে মাইনাস x/3 মাইনাস x/3 মাইনাস 2000 হলো মাইনাস 4000 সমান 23,000। আচ্ছা, 1 1 3 3 লসাগু 3, 1 দিয়ে 3কে ভাগ করলে 3 পাই। এখন 3 দিয়ে এক্সকে গুণ করলে 3x, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এক্সকে গুণ করলে x, 3 দিয়ে 3কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে এক্সকে গুণ করলে x সমান এদিকে আছে 23,000 আর 4000 ডান দিকে লিখব, তাহলে প্লাস 4000। তো এখানে হলো 3x মাইনাস এক্স মাইনাস এক্স অর্থাৎ x/3 সমান 23,000 থেকে না 23,000 প্লাস 4000, তাহলে এটা হচ্ছে 27,000। এখান থেকে পাই x সমান 3 × 7 = 81, তাহলে 81,000। এখানে বাক্যটা বলা আছে কিন্তু কিন্তু এখনও তিনি যা শোধ করেছেন তা অপেক্ষা 23,000 টাকা বেশি ধার থাকলো, এটা খেয়াল করতে হবে। তো এই বাক্যটা যদি ঠিক হয় তাহলে কিন্তু এই ধারের পরিমাণ 81,000 টাকা হবে। কিন্তু এখানে যদি যে বাক্যটা যদি কোনো প্রিন্টিং মিস্টেক হয় বা যেভাবে উত্তরটা দেওয়া আছে, উত্তর দেওয়া আছে 37,500 টাকা, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বাক্যটা ঠিক নেই। তাহলে সেক্ষেত্রে আমরা যে লিখেছি প্রশ্নানুসারে দিস মাইনাস দিস ইজ ইকুয়াল টু 23,000, তো সেক্ষেত্রে হবে কেবল ধারের পরিমাণটা, অবশিষ্ট ধার এইটা থেকে যেটা শোধ করেছি সেটা বিয়োগ করে এটা 23,000 টাকা হওয়ার কথা, অর্থাৎ তখন হবে এক্স মাইনাস উত্তর যেভাবে দেওয়া আছে সেটার সাথে যদি মেলাতে হয় x/3 প্লাস 2000 এটা সমান 23,000 দেওয়া আছে। এখন এখান থেকে সমাধান করে আমরা x এর মান পাবো। তো x মাইনাস x/3 মাইনাস 2000 সমান 23,000, তাহলে 3 × 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2x/3 সমান 23,000, 2000 ডান দিকে লিখলে প্লাস 2000, তাহলে এটা হচ্ছে 25,000 এবং x সমান হচ্ছে এই 25,000, এখানে 2 এর 3 আছে, তাহলে এখানে হবে 3 এর 2। তো 25,000 হাফ 12,500, 12,500কে 3 দিয়ে গুণ করলে এটা 37,500। তাহলে যদি আমি এই বাক্যটা ঠিক ধরে নিই তাহলে কিন্তু আমাদের ধারের পরিমাণ হবে এই 81,000 টাকা। আর যদি উত্তরটা ঠিক ধরে নিই তাহলে এই বাক্যটাকে ভুল বলতে হবে কি, যে এখনও অবশিষ্ট ধারের পরিমাণ আছে 23,000 টাকা। সুতরাং হয় বাক্যটা ভুল, তা নাহলে উত্তর ভুল। বাক্যটা ঠিক হলে উত্তর ভুল, উত্তরটা ঠিক হলে বাক্যটা ভুল। তো যাই হোক, এখানে উত্তরে 37,500 টাকা আছে। তোমরা এখানে আমি যেমন প্রশ্নানুসারে বলে এটা লিখেছি, তোমরা প্রশ্নানুসারে বলে সেক্ষেত্রে উত্তরটা মেলাতে গেলে তোমাদের প্রশ্নানুসারে বলে এটা লিখতে হবে। অথবা আছে একটি সাইকেল রিক্সা থেকে একটি অটোরিকশার গতিবেগ ঘন্টায় 8 কিমি বেশি। সুনীল তার বাড়ি থেকে 2 ঘন্টা সাইকেল রিক্সায় এবং 30 মিনিট অটোরিকশায় 29 কিলোমিটার দূরে স্টেশনে গেল। অটোরিকশার গতিবেগ কত ছিল? তো এখানে সাইকেল রিক্সা আছে আর অটোরিকশা আছে। তো সাইকেল রিক্সা স্লো চলে, অটোরিকশা একটু জোরে চলে, বেশি জোরে চলে। আর সেই কত বেশি জোরে এখানে লেখা আছে যে ঘন্টায় 8 কিলোমিটার বেশি। তাহলে সাইকেল রিক্সার গতিবেগ দেওয়া নেই, অটোরিকশার গতিবেগও দেওয়া নেই। সাইকেল রিক্সার গতিবেগকে এক্স ধরবো আর অটোরিকশার গতিবেগ সেক্ষেত্রে হবে
এক্স প্লাস 8 কিমি পার ঘন্টা। তারপরে সাইকেল রিক্সায় 2 ঘন্টা, সাইকেল রিক্সায় 2 ঘন্টায় কত পথ যায় বের করে নিতে হবে, অটোরিকশায় 30 মিনিটে কত পথ যায় সেটা বের করে নিতে হবে। এই দুই পথের সমষ্টি সমান 29 লিখতে হবে। লিখলে আমরা একটা সমীকরণ পাবো, সেই সমীকরণ সমাধান করে এক্স পাবো। এক্সের মান যত হবে সেটা হবে সাইকেল রিক্সার গতিবেগ, তার সাথে 8 যোগ করে পাবো অটোরিকশার গতিবেগ। তাহলে প্রথম কাজ হবে সাইকেল রিক্সার গতিবেগ ধরে নেওয়া এক্স। মনে করি সাইকেল রিক্সার গতিবেগ ঘন্টা এক্স কিমি, ও অটোরিকশার গতিবেগ ঘন্টায় এক্স প্লাস 8 কিমি। তাহলে 2 ঘন্টায় সাইকেল রিক্সা কত পথ যায় সেটা বের করে নেব। তাহলে সাইকেল রিক্সা 1 ঘন্টায় পথ যায় এক্স কিমি, 2 ঘন্টায় পথ যায় সমান 2x কিমি। তাহলে এটা সাইকেল রিক্সা হলো। আর অটোরিকশায় 30 মিনিটে কত পথ যায় বের করতে হবে। তাহলে অটোরিকশা 1 ঘন্টায় পথ যায় এক্স প্লাস 8 কিমি। তো 1 ঘন্টাটা ঘন্টা না বলে আমি 30 মিনিট বলতে পারি। তাহলে অটোরিকশা 60 মিনিটে পথ যায় এক্স প্লাস 8 কিমি। 1 মিনিটে পথ যায় সমান এক্স প্লাস 8, নিচে হবে 60 কিমি, এবং 30 মিনিটে পথ যায় সমান এক্স প্লাস 8 বাই 60 ইন্টু 30 সমান এক্স প্লাস 8 বাই 2 কিমি। তাহলে মোট পথ সমান ওদিকে আছে 2x কিমি আর এদিকে আছে x প্লাস 8 বাই 2 কিমি। তাহলে এই মোট পথ প্রশ্নে বলা আছে 29, তাহলে লিখব প্রশ্ন অনুসারে এটা সমান 29। টু এক্স প্লাস 8 বাই 2 ইজ ইকুয়াল টু 29। এখানে 1 এবং 2 এর লসাগু 2, 1 দিয়ে 2কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 2x কে গুণ, তাহলে 4x, প্লাস 2 দিয়ে 2কে ভাগ করলে 1 পাই, 1 দিয়ে x প্লাস 8 কে গুণ, x প্লাস 8 সমান 29, বা 4x প্লাস x অর্থাৎ এটা হলো 5x প্লাস 8 বাই 2 ইজ ইকুয়াল টু 29, বা 5x
প্লাস 8 29 এবং 2 গুণ করতে হবে, তাহলে এটা হবে 58 বা 5x ইজ ইকুয়াল টু 58 মাইনাস 8, তাহলে এটা হচ্ছে 50 বা x ইজ ইকুয়াল টু 50/5, তাহলে এটা হয়ে গেল 10। আমাকে বের করতে হবে অটোরিকশার গতিবেগ, অর্থাৎ x প্লাস 8 সমান 10 প্লাস 8, এটা ইজ ইকুয়াল টু 18। অতএব অটোরিকশার গতিবেগ ঘন্টায় 18 কিমি। দুশো 50 মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় 33 কিমি বেগে এগিয়ে চলেছে। পেছন থেকে অন্য আরেকটি লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার কত সময়ে সেটিকে অতিক্রম করবে। তাহলে মালগাড়িকে অতিক্রম করতে গেলে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে প্লাস মালগাড়ির দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। আর যেহেতু মালগাড়ি এবং ট্রেন একই দিকে ছুটছে, সেই জন্য মালগাড়ি এবং ট্রেনের মধ্যে আপেক্ষিক গতিবেগ বের করতে হবে। অর্থাৎ আমরা ট্রেনের যে গতিবেগ 7 কিলোমিটার বেগ, তাহলে এই বেগে কিন্তু ট্রেন মালগাড়িকে অতিক্রম করতে পারবে না, কারণ মালগাড়ি 33 কিলোমিটার বেগে চলছে। সেই জন্য এই 60 কিলোমিটার থেকে 33 কিলোমিটারটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে যেটা হবে সেটা হলো ট্রেন আর মালগাড়ির মধ্যে আপেক্ষিক গতিবেগ। তাহলে এই বিয়োগ করার পরে সেই যে আপেক্ষিক গতিবেগ পেলাম, সেই গতিবেগে ট্রেনের দূরত্ব প্লাস মালগাড়ির দূরত্ব কত সময়ে অতিক্রম করবে, সেই সময়টাকে বের করতে হবে। তাহলে এখানে প্রথম কাজ হবে যে ট্রেন এবং মালগাড়ির মোট দৈর্ঘ্য বের করে ফেলা। মালগাড়ি ও ট্রেনের মোট দৈর্ঘ্য সমান মালগাড়ি আছে 250 আর ট্রেন আছে 200 মিটার সমান 450 মিটার। 450 মিটার আর মালগাড়ি ও ট্রেনের মধ্যে আপেক্ষিক গতিবেগ, মালগাড়ি ও ট্রেনের মধ্যে আপেক্ষিক গতিবেগ ঘন্টায়, ট্রেন চলছে 60 কিমি পার ঘন্টা আর মালগাড়ি চলছে 33 কিমি পার ঘন্টা। তাহলে এটা হলো 27 কিমি, ঘন্টায় 27 কিমি। তাহলে এই 27 কিমি বেগে 450 মিটার পথ কত সময় অতিক্রম করবে সেটা এখন বের করতে হবে। তাহলে ঘন্টায় 27 কিমি বেগে ট্রেনটি 27 কিমি পথে যায়। 27 কিমিকে আমি চাইলে মিটার করে নিতে পারি, তাহলে এটা হবে 27,000 মিটার। তাহলে ট্রেনটি 27,000 মিটার পথ যায়। এক ঘন্টায় আমি এখানে লিখব 3600 সেকেন্ডে, কারণ 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা। 1 মিটার পথ যাই সমান 3600 বাই
27,000 সেকেন্ডে। তারপরে আছে 450 মিটার পথ যাই, 3600 ইন্টু 450, পাঁচ নং 45, 3 নং 27, 3 বারং 36, তাহলে 5 বারং 60, তাহলে এটা হচ্ছে 60 সেকেন্ডে বা 1 মিনিটে। অতএব এখানে প্রশ্ন আছে যে মালগাড়িটিকে ধরার কত সময় পর সেটিকে অতিক্রম করবে, অর্থাৎ 60 সেকেন্ডে বা 1 মিনিটে মালগাড়িটিকে অতিক্রম করবে। দুই দাগে আছে তামান্না তার 5.5 মিটার লম্বা এবং 1.25 মিটার চওড়া শাড়িতে দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া জরির পাড় বসাবে এবং চওড়ার দিক বরাবর 5 সেন্টিমিটার চওড়া জরির পাড় লাগাবে। শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে, জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে মোটামুটি একটা শাড়ি এঁকে নিলাম, এ বি সি ডি। তামান্না তার 5.5 মিটার। আচ্ছা, এখানে তাহলে দৈর্ঘ্যটা মিটারে দেওয়া আছে আর প্রস্থ 1.25 মিটারে, এটাও মিটারে আছে। তাহলে দৈর্ঘ্য, শাড়ির দৈর্ঘ্য ওটাকে আমি সেন্টিমিটারে করে নেব। শাড়ির দৈর্ঘ্য সমান 5.5 মিটার। আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার হয়, তাহলে 5.5 ইন্টু 100 সেমি সমান 550 সেন্টিমিটার। প্রস্থ আছে এখানে 1.25 মিটার সমান 1.25 ইন্টু 100 সেমি সমান 125 সেন্টিমিটার। তাহলে মোট ক্ষেত্রফল, শাড়ির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান দৈর্ঘ্য আছে 550 আর প্রস্থ আছে 125 বর্গ সেমি। 125 তাকে গুণ করতে হবে 55 দিয়ে, শূন্য পরে বসিয়ে দেব। 5 5 25, 5 হাতে 2, 5 2 10 2 12, তো সমান 6 8 7 5 0 বর্গ সেমি। এরপরে দৈর্ঘ্য বরাবর 2.5 সেন্টিমিটার চওড়া জরির পার এবং চওড়ার দিকে 5 সেন্টিমিটার চওড়া জরির পার লাগাবে। তো এবার জরির পার লাগাবে, তো মোটামুটি এরকম
এখান থেকে এটা আছে 5 সেন্টিমিটার আর এটা আছে 2.5 সেন্টিমিটার, এটা ইজ অলসো 2.5 সেন্টিমিটার। তাহলে এই জরি ছাড়া দৈর্ঘ্য কত আসছে দেখে নেব। প্রথম দৈর্ঘ্য ছিল 550 সেন্টিমিটার আর এখানে প্রস্থ ছিল 125 সেন্টিমিটার। তাহলে জরি বাদ দিয়ে, জরি ছাড়া তাহলে এখানে কি আছে, এখানে আছে জরির পাড় বসাবে, তাহলে পাড়ের জায়গা বাদ দিয়ে জরির পাড় ছেড়ে শাড়ির দৈর্ঘ্য, এমনিতেই দৈর্ঘ্য আছে 550, এখান থেকে এ পর্যন্ত 550, তার মধ্যে এদিক থেকে 5 আর এদিক থেকে 5 বিয়োগ করলাম, তাহলে 5 - 5 বিয়োগ, তাহলে 550 থেকে 5 5 10 বিয়োগ করছি, তাহলে এটা হলো 540 সেন্টিমিটার। আচ্ছা, প্রস্থ 125, তার থেকে এখানে 2.5 এদিকে 2.5 বিয়োগ করছি, একশো 25 থেকে আড়াই আড়াই 5 5 বিয়োগ করবো, তাহলে হবে 120, 120 সেন্টিমিটার। এবং ক্ষেত্রফল, এটা কিন্তু জরির পাড় ছেড়ে হিসাব হচ্ছে। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ চুয়ান্ন এবং 12 গুণ করবো, পরের দুটো শূন্য বসিয়ে দেবো। 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 4 একে 4, 5 একে 5, এটা 8 4 6 সমান 6 4 8 0 0 বর্গ সেমি। এটা আছে কি, এটা হচ্ছে জরির পাড় ছেড়ে বাকি শাড়ির ক্ষেত্রফল 64,800 বর্গ সেমি। তাহলে এটা মোট শাড়ির, এটা জরির পাড় ছেড়ে, তাহলে এর থেকে এটা বিয়োগ করলে আমরা জরির পাড়ের ক্ষেত্রফল পাবো। তাহলে এখানে লিখব যে জরির পাড়ের ক্ষেত্রফল সমান, এদিকে ছিল 68,750 মাইনাস 64,800 বর্গ সেমি, আট আর 9 দিলে 17, হাতে 1, এটা 5 3 3 9 5 0 বর্গ সেমি। তাহলে আমি এই ক্ষেত্রফলগুলো সব বর্গ সেন্টিমিটারে বের করেছি, এটা এটা এবং এটাও। তো আমরা চাইলে এই বর্গ সেন্টিমিটারকে বর্গ মিটার করতে পারি। তাহলে প্রথম প্রশ্ন ছিল শাড়িতে কত ক্ষেত্রফল জুড়ে জরি থাকবে, সেটা এটা। অতএব শাড়িতে, আচ্ছা এখানে এক কাজ করি, এখানে আমি বর্গ মিটার
করে দিই, 100 সেন্টিমিটারে 1 মিটার হয়, তাহলে বর্গমিটার করতে গেলে আমাকে 64800 বাই এখানে 100 স্কোয়ার, মানে একের পিঠে 4টে শূন্য দিতে হবে, এত বর্গমিটার বা মিটার স্কোয়ার দিলাম। তো এটা হচ্ছে 6 1 2 3 4 6.48 মিটার স্কোয়ার। আর এখানে যদি মিটার স্কোয়ার করতে চাই 3950, তাকে একের পিঠে 4টে শূন্য দিয়ে ভাগ করব, এটা হবে বর্গমিটার বা মিটার স্কোয়ার। তো এটা হবে 0.395 মিটার স্কোয়ার। তাহলে অতএব শাড়িতে 0.395 বর্গমিটার জুড়ে জরি থাকবে। এবং জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল জরি ছাড়া শাড়ির ক্ষেত্রফল এটা 6.48 বর্গমিটার। তারপরে আছে √15 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। অর্থাৎ এখানে 15 বর্গমূল করতে হবে। তিন তিরিকে 9, বিয়োগ করলে 6, 3-এর ডবল 6 এখানে লিখলাম, দশমিক নিয়ে দুটো শূন্য, 5 ছক 30, 6 ছক 9, 9 দিয়ে দিলে 6 নং 54, 9 নং 81, 1 হাতে 8, 9 6 নং 54, 55 56 57 58 59 60 61 62, না এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 8 দিয়ে দেখি, 8 8 64 4, 8 8 64 4 হাতে 6, 6 8 48 49 50 51 52 53 54। তো এখানে 8 দিয়ে দিলাম, 8 দিয়ে 68কে গুণ করলে আমরা পাই 5 4 4, এখানে 6 পেলাম হাতে 1, 5 5 আর 5 দিলে 10, দশমিকের জন্য দুটো শূন্য নেব, এখানে 38, এর ডবল হবে 76। তাহলে যদি 7 দিয়ে দিই, 7 6 7, 7 7 49 9 হাতে 4, 7 6 7 42 43 44 45 46, 46 6 হাতে 4, 7 7 49 50 51 52 53। তাহলে 7 দিয়ে যদি দিই 5 3 6 9। তো আমাকে এখানে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে হবে। তো দশমিকের পরে আমার তাহলে 4টে অঙ্ক নিতে হবে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে গেলে। তাহলে 9 আর 1 দিলে 10, 9 আর 1 দিলে 10 হাতে 1, 6 1 7, 7 আর 3 দিলে 10 হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 দিলে 6, এর ডবল এখানে বসাতে হবে। আচ্ছা, দশমিকের জন্য দুটো শূন্য নিয়ে নিলাম, 7 দুগুণে 14 4 হাতে 1, 8 দুগুণে 16, 16 আর 1 17 7 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7। তো 7 7 7 49, এখানে 23 আছে, 7 দুগুণে 14, 3 7 21, 3 দিয়ে হতে পারে, 7 7 4 3 3, 3 3 9, 3 4 12 2 হাতে 1, 3 4 12 2
হাতে 1, 3 সাথে 21 আর 1 22 2 হাতে 2, 3 সাথে 21 22 23। তাহলে 3 দিয়ে হবে না, 7 7 4, এখানে 2 দিয়ে দিলাম। দুই দুগুণ 4, 4 দুগুণ 8, 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 দুগুণ 14 আর 1 15। তাহলে এখানে 2 দিলাম, এখানে 2 দিলাম, এখানে হবে 1 5 4 8 4, 4 আর 6 দিলে 10, 4 আর 6 দিলে 10 হাতে 1, 8 আর 1 9, 9 আর 1 দিলে 10 হাতে 1, এটা হলো 5, 5 আর 6 দিলে 5 আর 6 দিলে 11 হাতে 1, 1 আর 5 6, 6 আর 7 দিলে 13, 6 আর 7 দিলে 13 হাতে 1 2, 1 আর 1 2, 2 আর 0 দিলে 2, 3 8 7 2 এর ডবল এখানে বসাবো, যেমন 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 4 হাতে 1, 8 দুগুণ 16, 16 আর হাতে 1 ছিল 17, 17 7 হাতে 1, 3 দুগুণ 6 আর 1 7। তাহলে এখানে আছে 76 আর এখানে আছে 7, তাহলে 7 7 49, 7 8 56, 7 9 63, 8 বা 9 হতে পারে, 7 7 4 4, 9 নং 81 1, 9 নং 81 1 হাতে 8, 4 নং 36 37 38 39 40 41 42 43 44, 44 এর 4 হাতে 4, 4 নং 36 36 আর 4 40, 40 এর 0 হাতে 40 এর 0 হাতে 4, 7 নং 63 64 65 66 67 7 হাতে 6, 7 নং 63 64 65 66 67 68 69। তাহলে 9 দিয়ে দিলে 6 9 7 0 4 1। তাহলে দশমিকের পরে আমরা একটা দুটো তিনটে চারটে অঙ্ক পেয়েছি। তাহলে অতএব √15 এর 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান, এটা 3.872 আছে, পরের সংখ্যাটা 9 বলে 5-এর চেয়ে বেশি বলে আমরা এখানে 3 করে দেব। তাহলে 3.873। একটি বন্যাত্রাণ শিবিরে 4000 জনের 190 দিনের খাবার মজুত আছে। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে? তাহলে এখানে আমরা ঐকিক নিয়ম বা ত্রৈরাশিক নিয়ম যে কোনো পদ্ধতিতে করতে পারি, কারণ এখানে কোনো নিয়ম মেনশন করা নেই। এটা 6-এর 3-এর অথবা। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি লিখে নেব। গণিতের ভাষায় সমস্যাটি হলো, এখানে লোক সংখ্যা অবশ্যই জন দিয়ে, আর সময়টা অবশ্য দিন।
তাহলে প্রথম লোক সংখ্যা ছিল 4000, আর 190 দিন থেকে 30 দিন চলে গেল, তাহলে 190 মাইনাস 30 এটা সমান 160 দিন মজুদ খাবার চলতো। এখন 800 জন অন্যত্র চলে গেছে, তাহলে এই 4000 মাইনাস 800 সমান 3200, আর এদের কতদিন চলবে এটা বের করতে হবে। তাহলে লিখব 4000 জন লোকের মজুদ খাবার চলে 160 দিন, 4000 জন লোকের মজুদ খাবার চলে 160 দিন। একজন লোকের মজুদ খাবার চলবে, তাহলে 4000 জনের যদি 160 দিন চলে, যদি একজন লোক থাকে তাহলে আরও অনেক বেশি দিন চলবে, সেই জন্য 160-এর সঙ্গে 4000 গুণ করতে হবে। আর লোক আছে 3200, তাহলে 3200 জনে কত চলবে সেটা বের করতে গেলে 160 তাকে 4000 দিয়ে গুণ, নিচে হবে 3200, তো 1 2 1 2, 8 দিয়ে 5 8 40, এটা 4 8 32, 4 4 4 16, শূন্য বসিয়ে দিলাম, তাহলে 4 5 20 সমান 200 দিন। তো এখানে প্রশ্নে আছে যে যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে। অতএব যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর 200 দিন চলবে। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। XYZ একটি ত্রিভুজ অঙ্কন করো যার YZ সমান 7.2 সেন্টিমিটার, XYZ 80 ডিগ্রি, XZY 115 ডিগ্রি এবং ত্রিভুজ গঠন না হলে তার কারণ নির্দেশ করো। তাহলে যে মাপগুলো দেওয়া আছে ওই মাপের কোণ এবং বাহুগুলো আগে খাতায় লিখে নিতে হবে। তো এখানে 7.2 সেন্টিমিটার, এটা YZ 7.2। আচ্ছা, এখানে 80 ডিগ্রি এবং 115 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে। এখানে আঁকবো 115 ডিগ্রি আর এখানে আঁকবো 80 ডিগ্রি। তাহলে প্রথমে চাঁদা নিয়ে নিলাম, এই বিন্দুর সাথে এই বিন্দু, এই রেখার সাথে এই রেখাটা মিলিয়ে বসাতে হবে। এখানে কোণের মান আছে, এটা 115 ডিগ্রি, 10 20 30 40 50 60 70 80 90 100 110 120, এর মাঝখানে 115, অর্থাৎ 110 আর 120 মাঝখানে এটা আছে। এই বিন্দু যোগ করতে হবে। এই বিন্দু যোগ করলে আমরা এই পর্যন্ত টানবো না, বরং এই পর্যন্ত টানবো। এটা হলো 115 ডিগ্রি। আর আরেকটা কোণ আছে 80 ডিগ্রি, তাহলে এখানে সরলরেখা নেওয়া আছে, দশ 20 30 40 50 60 70 80, এই পর্যন্ত 80। এই বিন্দু এবং এই বিন্দু যোগ করতে হবে। তাহলে এটা হলো 80 ডিগ্রি। তাহলে যে সরলরেখাটা আছে এটা YZ, তারপরে XYZ এটা 80 ডিগ্রি, তারপরে XZY
এক্স জেড ওয়াই এটা 115 ডিগ্রি। তো যদি ত্রিভুজটা আমরা আঁকি, মোটামুটি মনে করে এরকম ত্রিভুজ, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। তো এই কোণটা, এখানে কোণটা আছে, এটা 80 ডিগ্রি, আর জেড এখানে এখানে যে কোণটা আছে ভেতরে, এটা 115 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ এখানে আঁকবো। তাহলে প্রথম 7 পয়েন্ট, এটা ছিল 7.2, 7.2 সেমি মাপের সরলরেখা নিয়ে নেব, যেটা 7.2 সেন্টিমিটার অপেক্ষা যেন বড় হয়। তাহলে আমি সরলরেখা নেব 7.2 সেন্টিমিটারের চেয়ে বড় নিলাম। এখানে নাম দিলাম ওয়াই, এখানে নাম দিলাম এ। তারপরে ওয়াই জেড, 7.2 সেন্টিমিটার আছে, ওয়াই জেড এর সমান করে ওয়াই এ থেকে ওয়াই জেড অংশ কেটে নিতে হবে। এখন ওয়াই বিন্দুতে, এই ওয়াই বিন্দু এখানে 80 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে যে কোনো একটা ব্যাসার্ধ নিতে হবে, নিয়ে এখানে কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে, একই বৃত্তচাপ এখানেও আঁকতে হবে। এইখান থেকে এই মাপটা নিয়ে এখানে বসিয়ে কোণটা এঁকে দিলাম, এবং যে ধারক বাহুটা হবে কোণের, যে সরলরেখাটা এখন আঁকছি, এটা অনেক দূর পর্যন্ত বাড়িয়ে দেব। তারপর জেড বিন্দুতে 115 ডিগ্রি কোণ আছে, তো এখানেও তাই, যে কোনো মাপের বৃত্তচাপ নেব, নিয়ে জেড বিন্দুতে কম্পাস বসিয়ে এভাবে বৃত্তচাপ আঁকলাম। তাহলে দেখতে পাচ্ছি যে এই দুটো, এই এই সরলরেখা এবং এই সরলরেখা দুটো একে অপরের ছেদ করার কথা, ছেদ করলে কিন্তু ত্রিভুজটা তৈরি হয়ে যেত, বাট সরলরেখা দুটো একে অপরকে ছেদ করছে না। এটা 80 ডিগ্রি কোণ, এটা 115 ডিগ্রি কোণ, তাহলে ছেদ করছে না। সুতরাং এই এই যে মাপগুলো আছে, এই মাপগুলো দিয়ে কিন্তু কোনো ত্রিভুজ গঠিত হবে না। তাহলে এটা হলো না কেন? ত্রিভুজ গঠিত না হওয়ার কারণটা এখানে লিখছি। ত্রিভুজ গঠিত না হওয়ার কারণ, এখানে দেখো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এখানে কোণ দুটো যোগ করি। কোণ, এই কোণটার নাম এক্স ওয়াই জেড, আর এই কোণটা, এর নাম এক্স জেড ওয়াই। সমান এটা 80 ডিগ্রি প্লাস এটা 115 ডিগ্রি, তাহলে সমান 5 আর 0, 115 এবং 80 যোগ করে ফেলি, এটা 5 ডিগ্রি হচ্ছে, এটা 9, এটা 1, তাহলে সমান 195 ডিগ্রি। এই 195 ডিগ্রি অবশ্যই 180 ডিগ্রির চেয়ে বেশি। আমরা জানি কি, আমরা জানি ত্রিভুজের তিনটি কোণ যোগ করলে 180 ডিগ্রির সমান হয়, তবে ত্রিভুজ গঠিত হবে। যদি 180 ডিগ্রির চেয়ে বড় কোণগুলো, দুটো কোণ যোগ করেই 180 ডিগ্রির চেয়ে বড় হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এক্ষেত্রে আমরা ত্রিভুজ তৈরি করতে পারবো না। তাহলে দুটি কোণের যোগফল
180 ডিগ্রি অপেক্ষা বেশি, কিন্তু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি (180 ডিগ্রি), সেই জন্য ত্রিভুজ আঁকা সম্ভব নয়। দুইয়ের দাগে আছে একটি রম্বস SAND আঁকো, যার SN সমান 8 সেন্টিমিটার এবং AD সমান 6 সেন্টিমিটার। তো এখানে যে দুটো বাহুর মাপ দেওয়া আছে, তাহলে ওই দুই মাপের দুটো সরল রেখা খাতায় নিয়ে নিতে হবে। একটা আছে 8 আর একটা আছে 6। এটা SN আর এটা হচ্ছে AD। SAND এইটা দেওয়া আছে আর এই কর্ণ দেওয়া আছে, অর্থাৎ দুটো কর্ণ দেওয়া আছে, আমাকে রম্বসটা আঁকতে হবে। তো রম্বসটা আঁকার জন্য আমার রম্বসের যে বৈশিষ্ট্য হচ্ছে আমাকে কিন্তু জেনে রাখতে হবে। বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পরপর সমান এবং রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে রম্বসটা আঁকার জন্য এখানে প্রথম এই SN কর্ণটাকে এভাবে অনুভূমিকভাবে এঁকে নেব। তো তার জন্য কি করব, তার জন্য যে কোনো মাপের একটা সরলরেখা নেব, যার নাম দেব SX। তারপরে কম্পাস দিয়ে এই SN এর সমান মাপ নেব, নিয়ে SX থেকে SN অংশ কেটে নিলাম। এখন যে 6 সেন্টি, আচ্ছা এটা তাহলে এই কর্ণটা পেয়েছি। এবার এই কর্ণের লম্ব সমদ্বিখণ্ডকে একটা টানবো, যেটা কিনা এডি কর্ণকে আমরা পাওয়ার জন্য এখানে একটা লম্ব সমদ্বিখণ্ডক টানবো। যে সরলরেখা পাবো সেই সরলরেখা বরাবর এডি কর্ণটা থাকবে। তাহলে SN এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো এর অর্ধেকের বেশি মাপ নিলাম কম্পাস দিয়ে। ওপরে বৃত্তচাপ, নিচে বৃত্তচাপ সেম এনতে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আর এখানে একটা বৃত্তচাপ। তাহলে এখানে Y নাম দিলাম, এখানে Z নাম দিলাম, ছেদ করেছে ও বিন্দু নাম দিলাম। অপর কর্ণটি আছে এখানে 6 সেন্টিমিটার, তাহলে এখান থেকে এটা 6 সেন্টিমিটার, তো 6-এর হাফ অর্থাৎ 3 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা এখানে আলাদা করে নিয়ে নিতে হবে। তাহলে 3 সেন্টিমিটার মাপের একটা সরলরেখা নিয়ে নিলাম। এখন এটা যে 6 সেন্টিমিটারের কর্ণ, তাহলে ওপর দিকে 3 আছে আর নিচের দিকে 3 আছে, তো 3 সেন্টিমিটার মাপটা নিলাম, নিয়ে ও বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে আর একই মাপ নিয়ে
এখানে দাগ কেটে নিলাম। তো এটা হচ্ছে এস এ এন ডি, এই বিন্দুটা হলো ডি বিন্দু, আর এস এ এই বিন্দুটা হলো এ বিন্দু। এখন এস বিন্দুর সাথে এ যুক্ত করতে হবে, আর ডি বিন্দুর সাথে এন যোগ করতে হবে। তাহলে তৈরি হয়ে গেল এস এ এন ডি রম্বস তৈরি হয়ে গেল। যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। তাহলে এখানে আছে ত্রিভুজের সর্বসমতার 3খানা শর্ত, 1 2 3। তাহলে এখান থেকে এই কিন্তু পুরোটাই লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই 3টি শর্ত আছে। নেক্সট আছে 2, একান্তর কোণ ও অনুরূপ কোণ চিত্রসহ সংজ্ঞা লেখো। এটা হচ্ছে 8-এর 2। তাহলে প্রথম লিখব একান্তর কোণ। ভেদকের একপাশে অন্তস্থ কোণ ও তার বিপরীত পাশের দূরবর্তী অন্তস্থ কোণকে পরস্পরের একান্তর কোণ বলে। এটা হলো, তাহলে একান্তর কোণ ছিল আর এখানে অনুরূপ কোণ ছিল। ভেদকের একই পাশে অবস্থিত বহিস্থ কোণ ও দূরবর্তী অন্তস্থ কোণ পরস্পরের অনুরূপ কোণ বলা হয়। তাহলে ছবিতে দেখাতে গেলে আগে ভেদক এঁকে নিতে, সরলরেখা এঁকে ভেদক এঁকে নিতে হবে। এ বি সি ডি পি কিউ এক্স ওয়াই। তাহলে এখানে একান্তর কোণ, এই কোণের একান্তর কোণ এটা, এর নাম এ এক্স ওয়াই।
এর একান্তর কোণ আছে এই কোণটা এক্স ওয়াই ডি, এটা হতে পারে, আরও আছে এখানে এর একান্তর কোণ এটা, এর নাম বি এক্স ওয়াই, আর এই কোণের নাম এক্স ওয়াই সি। আর অনুরূপ কোণ, এর অনুরূপ কোণ এটা, এর নাম এক্স ওয়াই ডি, এক্স ওয়াই ডি, আর এটা হলো পি এক্স বি। তারপরে এর অনুরূপ কোণ এটা, এর নাম বি এক্স ওয়াই, বি এক্স ওয়াই, আর এটা হলো ডি ওয়াই কিউ। ত্রিভুজের মধ্যমা ও উচ্চতার মধ্যে পার্থক্য লেখো। তাহলে এদিকে লিখব মধ্যমা আর এদিকে লিখব উচ্চতা। এখানে যেহেতু 2 নাম্বার দিয়েছে তাহলে দুটো পার্থক্য লিখব। মধ্যমা হলো কোনো ত্রিভুজের কোনো বাহু মধ্যবিন্দু ও তার বিপরীত কোণ সংযোজক সরল রেখাংশ। আর এদিকে উচ্চতা হলো ত্রিভুজের যে কোনো কৌণিক বিন্দু থেকে তার বিপরীত বাহুর লম্ব দূরত্ব। মধ্যমা তিনটির ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলা হয়। উচ্চতা তিনটির ছেদবিন্দুকে লম্ব বিন্দু বলা হয়। তারপরে আছে সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্যের কোণ ও মাত্রা নির্ণয় করো।
সুষম ষড়ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ সমান 360 ডিগ্রি, তাকে 6 দিয়ে ভাগ করব যেহেতু ষড়ভুজ, তাহলে 6 ছক 36, তাহলে সমান 60 ডিগ্রি, ও ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা সমান 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, আর এটা সমান 6। কুব্জ ও অকুব্জ বহুভুজের মধ্যে পার্থক্য কি? কুব্জ বহুভুজের সবকটি কর্ণ বহুভুজের মধ্যে থাকে, কিন্তু অকুব্জ বহুভুজের সবকটি কর্ণ বহুভুজের মধ্যে বা ভেতরে থাকে না। এটা 1 নম্বর হলো। আর 2 নম্বর হচ্ছে কুব্জ বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 2 × n-2 × 90 ডিগ্রি সূত্র ব্যবহারে পাওয়া যায় না, পাওয়া যায় কুব্জ বহুভুজের ক্ষেত্রে, কিন্তু অকুব্জ বহুভুজের ক্ষেত্রে এই সূত্র প্রযোজ্য নয়। বা আমরা বলতে পারি যে কুব্জ বহুভুজের বহির্কোণগুলির সমষ্টি 360 ডিগ্রি হয়, কিন্তু অকুব্জ বহুভুজের বহির্কোণগুলির সমষ্টি 360 ডিগ্রি হয় না, এটাও বলা যায়। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটি বইয়ের দোকানে 5 বছরের গল্পের বই বিক্রি এবং পড়ার বই বিক্রির তথ্য নিচে টেবিলে দেওয়া হলো। তথ্য অনুযায়ী দ্বিস্তম্ভ চিত্রটি অঙ্কন করো। তাহলে এই তথ্যগুলো নিয়ে দ্বিস্তম্ভ চিত্র আঁকতে হবে। আর পরেরটাও, পরের অঙ্কটাও তাই, এখানে একটা দ্বিস্তম্ভ চিত্র অঙ্কনের ব্যাপার আছে। তো এই 9-1 এবং 9-2 মানে এই দ্বিস্তম্ভ চিত্র নিয়ে এই দুটো অঙ্কই আমার চ্যানেলে ভিডিও বানানো আছে। এই দুটো অঙ্ক নিয়ে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে। প্লেলিস্ট পাইচিত্র দ্বিস্তম্ভ চিত্র নামে প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে এই দুটো অঙ্ক পেয়ে যাবে। তো এটা 9 দাগের এই দুটোই লাস্ট ছিল, এই স্কুলের লাস্ট, এরপর স্কুল নাম্বার 8। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।